বিশ্বশান্তির কথা আমরা রোজ শুনি, কিন্তু পর্দার আড়ালে চলছে এক নীরব ক্ষমতার লড়াই। আপনি কি জানেন যে আমেরিকা বিশ্বকে শান্তি শেখায়, সেই তারাই পুরনো পারমাণবিক অস্ত্রাগারকে নতুন করতে খরচ করছে আনুমানিক $1.7 ট্রিলিয়ন। কেন এই বিপুল ব্যয়? এই টাকা কোথায় যাচ্ছে? অন্যদিকে উত্তর কোরিয়া রহস্যে মোড়া এক দেশ, যাদের নেতা কিম জং উন মাঝে মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়ে আন্তর্জাতিক মহলে আতঙ্ক সৃষ্টি করেন। তাদের সেনাবাহিনীতে নেতার প্রতি আনুগত্য কেন এত জরুরি, আর তাদের সামরিক শক্তির আসল রহস্যটাই বাকি। আজ আমরা এই দুই দেশের সামরিক কৌশলের গভীরে যাব। দেখব আধুনিক বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলো কিভাবে শান্তি অর্জনের জন্য শক্তি অর্থাৎ পিস থ্রু স্ট্রেংথ এর এই নীতিতে বিশ্বাসী। ভাবুন তো, কেন একটা দেশ পারমাণবিক অস্ত্রের আধুনিকীকরণে এত অর্থ খরচ করে? এর পিছনে আছে 5টি প্রধান কারণ। 1. প্রতিরোধ। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলের কেন্দ্রে রয়েছে একটি সহজ কথা: প্রতিদ্বন্দ্বীদের এমন ভয় দেখাও যাতে তারা আক্রমণের সাহস না পায়। তাদের এই নীতিকে বলা হয় শান্তি অর্জনের জন্য শক্তি, অর্থাৎ পিস থ্রু স্ট্রেংথ। তারা মনে করে তাদের পারমাণবিক অস্ত্রাগার যদি সবসময় আধুনিক আর নির্ভরযোগ্য থাকে, তবে রাশিয়া বা চীন কখনোই তাদের উপর আগ্রাসন চালাবে না। এই পুরো ধারণার ভিত্তি হলো সেই পুরনো শীতল যুদ্ধের নীতি, পারস্পরিক নিশ্চিত ধ্বংস, অর্থাৎ মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন, ম্যাড। সহজ কথায়, তুমি আমাকে মারলে আমিও তোমাকে শেষ করে দেব। তাই কেউই মারতে সাহস পাবে না। এই ম্যাড নীতি বহাল রাখতে অস্ত্র আধুনিক করা জরুরি। আমরা তো প্রায় পুরনো জিনিস বদলে নতুন কিনি, তাই না? যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের অবস্থাও তাই। এগুলো বেশিরভাগই 30 থেকে 40 বছরের পুরনো, অর্থাৎ শীতল যুদ্ধের সময়ের। এই পুরনো সাবমেরিন, বিমান আর ক্ষেপণাস্ত্রগুলো রক্ষণাবেক্ষণ করা একদিকে যেমন খুব ব্যয়বহুল, অন্যদিকে এর নির্ভরযোগ্যতাও কমে যাচ্ছে। তাই তারা পুরনো জিনিস ফেলে নতুন, নিরাপদ, আরও কার্যকরী ব্যবস্থা দিয়ে প্রতিস্থাপন করছে। এই দীর্ঘমেয়াদে তাদের অস্ত্রাগারকে সক্রিয় রাখবে। 3 নম্বরে আছে মিত্রদের নিরাপত্তা বা নিউক্লিয়ার আমব্রেলা। যুক্তরাষ্ট্রের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো তাদের মিত্রদের রক্ষা করা। জাপান, দক্ষিণ কোরিয়া এবং ন্যাটোর মতো দেশগুলোকে যুক্তরাষ্ট্র নিউক্লিয়ার আমব্রেলা বা পারমাণবিক ছাতা দিয়ে রাখে। এই ছাতা দেখিয়ে তারা নিশ্চিত করে যে মিত্ররা যেন নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি না করে। মিত্রদের এই আশ্বাস দিতেই তাদের নিজেদের সক্ষমতা জোরদার রাখা হয়। 4 নম্বর, বৈশ্বিক পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা। বিশ্ব কিন্তু এখন একটা নতুন প্রতিযোগিতার মুখে। চীন আর রাশিয়া উভয়ই নিজেদের পারমাণবিক শক্তি নাটকীয়ভাবে বাড়াচ্ছে। উত্তর কোরিয়ার মতো দেশও হুমকি তৈরি করছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মনে করে যে তারা পিছিয়ে থাকতে পারে না। তারা আধুনিকীকরণ না করলে কৌশলগতভাবে পিছিয়ে পড়বে এবং বৈশ্বিক স্থিতিশীলতা আরও ঝুঁকির মুখে পড়বে। সবশেষে বিতর্ক ও বাস্তবতা। সমালোচকরা অবশ্য এই বিপুল খরচের বিরুদ্ধে যুক্তি দেন। তারা বলেন এই টাকা জলবায়ু পরিবর্তন বা জনস্বাস্থ্যের মতো জরুরি খাতে ব্যয় করা যেত। তা সত্ত্বেও মার্কিন সরকারের আনুষ্ঠানিক অবস্থান হল জাতীয় নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষার জন্য এই আধুনিকীকরণ কর্মসূচি অপরিহার্য। সামরিক খরচের আরও একটা গোপন দিক আছে, তা হল পেন্টাগনের ব্ল্যাক বাজেট। এটা কোনো আনুষ্ঠানিক নাম নয়, বরং সামরিক ব্যয়ের সেই গোপন অংশ যা জনসমক্ষে প্রকাশ করা যায় না। জাতীয় নিরাপত্তার কারণের বিস্তারিত তথ্য গোপন রাখা হয়। এই বিশাল অর্থ কোথায় খরচ হয় জানেন? উন্নত সামরিক প্রযুক্তি এবং গবেষণা। ব্ল্যাক বাজারের একটি বড় অংশ ব্যয় হয় এমন সব অস্ত্রের গবেষণায় যা আমরা কল্পনাও করতে পারি না। স্টিলথ প্রযুক্তি, রাডার ফাঁকি দেওয়া যুদ্ধবিমান যেমন F-35 ফাইটারের গবেষণা ও উন্নয়নে এই তহবিল ব্যবহৃত হয়েছিল। উন্নত ড্রোন, অত্যন্ত গোপন নজরদারি এবং আক্রমণকারী ড্রোনের গবেষণা। হাইপারসনিক অস্ত্র, অতীতে চলতে সক্ষম অস্ত্রের গবেষণায়। গোয়েন্দা সংস্থা CIA, NSA। এই বাজেটের বড় একটা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি অর্থাৎ NSA এর মতো গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রমে ব্যবহার হয়, যেমন গুপ্তচর বৃত্তি এবং বিশ্বের বিভিন্ন স্থানে গোপন অভিযান পরিচালনা। স্যাটেলাইট এবং স্পেস সিস্টেম, অত্যন্ত উন্নত গোয়েন্দা স্যাটেলাইট তৈরি এবং সামরিক মহাকাশ কর্মসূচিতেও এই টাকা খরচ হয়। এই গোপনীয়তার কারণ একটাই, প্রতিপক্ষকে অন্ধকারে রাখা এবং সামরিক সুবিধা বজায় রাখা।
এখন আমরা দেখব পারমাণবিক ক্ষমতাধর এই দুই দেশের সামরিক শক্তি কেমন। আমরা কেবল সংখ্যায় দেখব যাতে তুলনাটা স্পষ্ট হয়। সংখ্যাটা শুনলে মনে হবে যেন এটা ভিডিও গেমের স্কোরবোর্ড, কিন্তু এটাই বাস্তব। সক্ষমতার দিক দিয়ে যুক্তরাষ্ট্র প্রথম স্থান, উত্তর কোরিয়া 30তম স্থান। যুক্তরাষ্ট্রের মোট সক্রিয় সৈন্য আছে 13,28,000 জন, এদিকে উত্তর কোরিয়ার মাত্র 12 লাখ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট $895 বিলিয়ন, এদিকে উত্তর কোরিয়ার আনুমানিক 4 থেকে 10 বিলিয়ন ডলার। এই পরিসীমাটি বিভিন্ন আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং গোয়েন্দা সংস্থার অনুমান। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান আছে 1790টি ফাইটার এয়ারক্রাফট, এদিকে উত্তর কোরিয়ার আছে 800 কিছু বেশি, যার বেশিরভাগই পুরনো মডেল। যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক আছে 4640টি কমব্যাট ট্যাঙ্ক, এদিকে উত্তর কোরিয়ার 5000 প্লাস ট্যাঙ্ক, যার বেশিরভাগ মডেল পুরনো। যুক্তরাষ্ট্রের নৌবহর আছে 440টি যুদ্ধজাহাজ, এদিকে উত্তর কোরিয়ার 519টি নৌযান। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আছে 11টি, এদিকে উত্তর কোরিয়ার একটিও নেই। যুক্তরাষ্ট্রের সাবমেরিন আছে 70টি, এদিকে উত্তর কোরিয়ার আছে 70-এর বেশি, যার বেশিরভাগ ছোট ও পুরনো। দেখুন, যুক্তরাষ্ট্রের আছে 4640টি ট্যাঙ্ক আর উত্তর কোরিয়ার আছে 5000টিরও বেশি, কিন্তু উত্তর কোরিয়ার সরঞ্জামগুলো বেশিরভাগই সেই সোভিয়েত আমলের পুরনো প্রযুক্তির। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শক্তি হলো তাদের প্রযুক্তি, অর্থনীতি এবং পারমাণবিক সক্ষমতা, যা অন্য কোনো দেশের সাথে তুলনীয় নয়। উত্তর কোরিয়ার মূল সামরিক শক্তি কি সেটা জানেন? তাদের রয়েছে বিশাল সৈন্য সংখ্যা এবং সবচেয়ে ভয়ানক ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা। উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষাগুলো একই সাথে সত্যি সফল এবং আন্তর্জাতিকভাবে শক্তি প্রদর্শনের জন্য তারা শোডাউনও করেছে। বিজ্ঞানীরা বলছেন তাদের পরীক্ষাগুলো বাস্তব ছিল এবং বিস্ফোরণের শক্তি সময়ের সাথে সাথে বেড়েছে। 2017 সালের পরীক্ষাটিকে তো হাইড্রোজেন বোমার সক্ষমতা অর্জনের কাছাকাছি বলেই মনে করা হয়। শোডাউন হলো এই পরীক্ষাগুলো আসলে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের প্রতি একটি কৌশলগত বার্তা। কিম জং উন বিশ্বকে দেখাচ্ছেন তিনি একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং তাকে আক্রমণ করলে তিনি পাল্টা আঘাত হানবেন। এই সক্ষমতা তাদের প্রতিরোধ কৌশলের অংশ। কিম পরিবারের ভিত্তি উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে আনুগত্য বা লয়ালিটি হলো সবকিছু। এটা কেবল সামরিক গুণ নয়, বরং তাদের পুরো রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি। সেখানে আনুগত্য বজায় রাখার জন্য সরকার কঠোর ব্যবস্থা নেয়। সেনাবাহিনীকে জুসে বা আত্মনির্ভরশীলতার মতবাদে দীক্ষিত করা। এর মূল কথা হলো কিম পরিবারকে পিতামাতা বা নেতা হিসেবে দেখো এবং তাদের প্রতি নিঃশর্তভাবে অনুগত থাকো। সামরিক বাহিনীর ভেতর ব্যাপক নজরদারি চলে, একে অপরের উপর নজর রাখার একটি নেটওয়ার্ক তৈরি করা হয়। উত্তর কোরিয়ার দলত্যাগ বা সামান্যতম অনাস্থার শাস্তিও খুব ভয়াবহ হয়। 3 প্রজন্ম পর্যন্ত শাস্তির বিধান আছে। এই ভয়ের কারণেও অনেকে অনুগত থাকতে বাধ্য হয়। প্রতিটি ইউনিটে রাজনৈতিক অফিসার থাকেন, যাদের একমাত্র কাজ হলো সৈন্যদের রাজনৈতিক ও আদর্শিক শিক্ষা দেওয়া এবং আনুগত্য নিশ্চিত করা। কিম জং উন নিজেও বলেছেন, মতাদর্শ ছাড়া অস্ত্র কেবল লোহার জিনিসপত্র। এই কথাতেই বোঝা যায় উত্তর কোরিয়ার আদর্শিক আনুগত্য কেন এত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র তার আধুনিকীকৃত পারমাণবিক শক্তি নিয়ে বিশ্বমঞ্চে তার আধিপত্য বজায় রাখতে চায়, মূলত শক্তির প্রদর্শনের মাধ্যমে শান্তি আনতে। অন্যদিকে উত্তর কোরিয়া তার পুরনো সরঞ্জাম আর নতুন পারমাণবিক অস্ত্রের মিশ্রণে তৈরি করছে এক বিশেষ প্রতিরোধ ব্যবস্থা। বিশ্ব শান্তির কথা সবাই বললেও এই দুই দেশের সামরিক কৌশল এটাই প্রমাণ করে যে আধুনিক বিশ্বে সামরিক শক্তি এবং প্রযুক্তি এখনও ক্ষমতার শেষ কথা। এই দুই সামরিক কৌশলের চূড়ান্ত পরিণতি আসলে কি হবে তা কেবল সময়ই বলে দিতে পারবে।